সন্তানদের উপর সরিগুড়া আমরা এটা দেখতে চাই না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে, সমাধান হবে রাজপথে। দর্শক, রাজনীতির ময়দান কোনো ছেলে খেলা নয়। এটি এমন এক নিষ্ঠুর দাবার বোর্ড যেখানে একটি মাত্র ভুল চাল, একটি মাত্র দুর্বল সিদ্ধান্ত কিংবা সামান্যতম মেরুদণ্ডহীনতা আপনাকে চিরতরে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে পারে। আজ আমরা এমন এক অবিশ্বাস্য, আত্মঘাতী ও নজিরবিহীন রাজনৈতিক আত্মসমর্পণের গল্প আপনাদের সামনে তুলে ধরব, যা দেশের সচেতন মানুষকে চরম হতাশা আর বিস্ময়ে হতবাক করে দিয়েছে। আপনি হয়তো ভাবছেন রাজনীতিতে তো কত কিছুই ঘটে, কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো এমন ভয়ঙ্কর দৃশ্য সম্ভবত বাংলাদেশের ইতিহাসে খুব কমই দেখা গেছে। চলুন ঘটনার একটু গভীরে যাওয়া যাক। সম্প্রতি দেশের অন্যতম শীর্ষ এবং প্রভাবশালী একটি ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টারের এক জমকালো প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজিত হলো। এ ধরনের বড় কোনো জাতীয় দৈনিকের অনুষ্ঠানে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের উপস্থিতি খুব স্বাভাবিক একটি কালচার। সেখানে তারা যাবেন, হাসি মুখে কুশল বিনিময় করবেন, ছবি তুলবেন, এটাই প্রথাগত রাজনৈতিক শিষ্টাচার। কিন্তু এই সাধারণ শিষ্টাচারের আড়ালে সেদিন বাংলাদেশ জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্ব যা করে দেখালেন তা শুধু বেমানানি নয়, বরং চরম লজ্জাজনক। রাজপথ আর সংসদ প্রয়োজনে একাকার হয়ে যাবে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, ওই চোখ ধাঁধানো অনুষ্ঠানে গিয়ে দলটির নেতারা এতটাই বিগলিত, এতটাই আত্মহারা হয়ে পড়লেন যে সেখানে দাঁড়িয়ে তারা সামনে তোষামোদ আর প্রশংসার খই ফোটাতে শুরু করলেন। একবারও কি তাদের মনে পড়লো না এই পত্রিকাটির অতীত ইতিহাস? একটু অতীত ঘেটে দেখুন। গত প্রায় 2 দশক ধরে এই ডেইলি স্টার অত্যন্ত সুকৌশল এবং সুপরিকল্পিতভাবে জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর বয়ান বা ন্যারেটিভ তৈরি করে এসেছে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া আপডেট 24 নিউজের সকালের সংবাদে স্বাগত। দর্শক, জামাতকে কারা চুরি মারছে পিছন থেকে তার বিস্তারিত আলোচনা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সঙ্গে থাকুন। দর্শক, প্রথমে সংবাদের শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করতে চলেছে। দর্শক, ভিডিওটা স্কিপ না করে সরাসরি চলে যায় টিভির পর্দায়। শুধু তাই নয়, এবারের নির্বাচনেও বিএনপিকে কার্যত খাদের কিনারে ঠেলে দিয়ে জামায়াতের বিরুদ্ধে গভীর রাষ্ট্র বা ডিপ স্টেটের ভয়াবহ এজেন্ডা বাস্তবায়নে এই পত্রিকাটি সবচেয়ে নিখুঁত ভূমিকা পালন করেছে। দেশের আনাচে কানাচে, প্রত্যন্ত অঞ্চলে যখন জামায়াত এবং শিবিরের অসংখ্য নিরীহ নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, মজলুমের কান্নায় যখন আকাশ ভারী হয়েছে, তখন এই পত্রিকা ভুলেও তাদের পক্ষে 2 কলম তো দূরের কথা 2টি শব্দও লিখেনি। অথচ সেই একই পত্রিকার অনুষ্ঠানে গিয়ে যখন খোদ জামায়াতের আমির সহ শীর্ষ নেতারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। এই রাজনৈতিক দেউলিয়াপনার শেষ কোথায়? রাজনৈতিক বিশ্লেষকরা এই অদ্ভুত এবং আত্মসমর্পণমূলক আচরণের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ খুঁজে পেয়েছেন, আর সেটি হলো দলটির চরম মাত্রার সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক সংকট। একটি প্রবাদ আছে, কুয়োর ব্যাঙ যখন হঠাৎ করে বিশাল কোনো মহাসমুদ্রে গিয়ে পড়ে, তখন সে খাবি খায়, দিশে হারা হয়ে যায়। ডেইলি স্টারের ওই বিলাসবহুল মঞ্চে জামায়াত নেতাদের অবস্থাটাও ঠিক তেমনই হয়েছিল। একটু ভেবে দেখুন, যে দলটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, যে দলটি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সবচেয়ে বেশি আসন নিয়ে শক্তিশালী বিরোধী দলের আসনে বসার রেকর্ড করেছে, এতগুলো বছর পার হওয়ার পরও তাদের নিজস্ব শক্তপোক্ত কোনো ইংরেজি পত্রিকা নেই, নিজস্ব কোনো শক্তিশালী বা মূলধারার টেলিভিশন চ্যানেল নেই। তাদের দলীয় সমর্থনের যে 2-1টি মিডিয়া আউটলেট বা পত্রিকা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, সেগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক। স্পষ্ট ভাষায় বলতে গেলে সেগুলো নিছক টিস্যু পেপারের চেয়েও বেশি কোনো জাতীয় প্রভাব বা ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। নিজের এই বিশাল মিডিয়া শূন্যতা এবং বুদ্ধিবৃত্তিক দৈন্য দশার কারণে তারা আজ এমন একটি বামপন্থী এবং প্রবল ভারত ঘেঁষা ইংরেজি পত্রিকার দরজায় গিয়ে সামান্য একটু জায়গা পাওয়ার জন্য, একটুখানি স্পেস বা কভারেজ পাওয়ার জন্য রীতিমতো নাচানাচি করছেন। এটিকে একটি বিশাল রাজনৈতিক দলের আদর্শিক দেউলিয়াত্ব ছাড়া আর কি বা বলা যেতে পারে? তবে জামায়াতের বর্তমান রাজনীতির সংকট শুধু এখানেই সীমাবদ্ধ নয়। তাদের সবচেয়ে বড় এবং আত্মঘাতী সমস্যাটি হলো নিজেদের নিরাপত্তাহীনতার হীনমন্যতায় ভোগা এবং এর জের ধরে চরম মাত্রায় বিএনপি তোষণ নীতি গ্রহণ করা। দলটির শীর্ষ নেতৃত্ব সবসময় এক অজানা আতঙ্কে, এক অদৃশ্য জুজুর ভয়ে তটস্থ থাকেন। তাদের মনে সবসময় এই ভয় কাজ করে যে বর্তমান ক্ষমতাসীন বিএনপির কোনো অবৈধ, অন্যায্য কাজের যদি জোরালো প্রতিবাদ করা হয়, তাহলে বিএনপি দুর্বল হয়ে পড়বে এবং সরকারের পতন ঘটবে। আর সরকারের পতন ঘটলেই সেই সুযোগে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা দখল করে ফিরে আসবে এবং তাদের উপর আবারও আগের মতো স্টিম রোলার চালানো শুরু করবে।
মূলত এই সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন ভয়ের কারণেই তারা বর্তমান বিএনপি সরকারকে যে কোনো মূল্যে জোর করে টিকে রাখার এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বসে আছে। অথচ মজার ব্যাপার হলো বিএনপি নিজেই হয়তো চায় না তারা এই ভঙ্গুর অবস্থায় টিকে থাকুক। এই তোষণ নীতির সবচেয়ে নগ্ন এবং নজিরবিহীন উদাহরণ দেশবাসী দেখেছে খোদ জাতীয় সংসদে। দেশে যখন জ্বালানি আর বিদ্যুৎ সংকট নিয়ে চারদিকে হাহাকার চলছে, সরকারের সীমাহীন লুটপাট আর অর্থ পাচার নিয়ে জনমনে যখন চরম ক্ষোভের আগুন জ্বলছে, দেশের ব্যাংকগুলো যখন দিনের পর দিন খালি হয়ে যাচ্ছে, তখন বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতের আমিরের ভূমিকা কি হওয়া উচিত ছিল? একটি প্রকৃত সাহসী এবং জনগণের পক্ষের বিরোধী দল হিসেবে তাদের উচিত ছিল এই সুযোগে বিএনপি সরকারের চরম অস্বচ্ছতা, দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনার চিত্র জাতির সামনে একেবারে নগ্ন করে তুলে ধরা। ইরানের সাথে সরকারের সাম্প্রতিক যে বেইমানির চিত্র তা জনগণের সামনে উন্মোচন করা। কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি সংসদে দাঁড়িয়ে আগ বাড়িয়ে ঘোষণা দিলেন যে এই সংকট মোকাবেলায় তারা বিএনপির সাথে একযোগে কাজ করবেন।